বিষয়টি আসি আরেকটা বিষয় দেখেন, মাহবুব বলেছেন যে ভালো প্লেয়াররা মানে ভালো দল ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদেরকে বাদ দিয়ে আপনি খেলা বিশ্বকাপ আয়োজন করেছেন। আমার কথা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে করেছে নাকি তারা নিজেরা নিজেদেরকে বাদ দিয়ে দিয়েছে? আচ্ছা, যে আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে বাদ দিয়েছে, 17-18 বছর ফাউল খেলেছে, পায়ে পায়ে লাথি মেরেছে, আমি সেই কাউন্টার দিয়েছি, পায়ে পায়ে লাথি মেরেছে। আচ্ছা, তো সুতরাং তারা নিজেরা নিজেদেরকে বাদ দিয়েছে, তাদেরকে কেউ বাদ দিয়ে হয়নি। তারপরে হচ্ছে দেখেন, এই আপনি বলেন চিন্তার এই যে এই সংসদে কি হয়, আম বিনিময় হচ্ছে, এটা তো সৌন্দর্যতা। আচ্ছা, আমরা সংসদে কি দেখেছি এর আগে? আমরা সংসদে দেখেছি এর আগে গান গাইতো, কিন্তু মাহবুব কিন্তু এটাও বলেছেন যে বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। শুধু দলের কাজ দিলে অসুবিধা নেই, কিন্তু যদি সঠিক কাজটা করে। বিরোধী দলের কাজ বিরোধিতা করা না, শুধু বিরোধী দলের কাজ হচ্ছে গঠনমূলক বিরোধিতা করা। হ্যাঁ, গঠনমূলক বিরোধিতা। শুধুমাত্র আমাকে বিরোধিতা করতে হবে, ভালোকে আমাকে খারাপ বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে। নো, যখন সরকারি দল এইখানে গঠনমূলক শব্দটা অচ্যুত, কারণ হচ্ছে শুনেন, বিরোধিতাই হচ্ছে গঠনমূলক না হলে সেটা বিরোধিতা হয় না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিরোধী দলের স্ট্রাকচার এতদিন পর্যন্ত যেটাতে বসতে ছিলাম, আমরা মনে করতাম বিরোধী দলের কাজ হচ্ছে হরতাল দিবে, বিরোধী দলের কাজ হচ্ছে অবরোধ দিবে, বিরোধী দলের কাজ হচ্ছে আমাদের হরতাল দিবে, অবরোধ দিবে। না, আমরা এতদিন অভ্যস্ত ছিলাম আমরা অভ্যস্ত ছিলাম বিরোধী দলের প্রথম দিনে এখন 91 গণঅভ্যুত্থানের পর 2বার গণঅভ্যুত্থান হয়েছে। 2বার গণঅভ্যুত্থানের পরবর্তীতে একবার আসে আওয়ামী লীগ ক্ষমতায়, একবার আসে জামাত বিরোধী দলের, এই আওয়ামী লীগ বিরোধী দল, একবার হচ্ছে জামাত বিরোধী দল। এর 91-তে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগ বলেছিল একদিনও শান্তি থাকতে দিবে না সরকারকে, 286 দিন হরতাল দিয়েছিল। এখন আমরা মনে করি বিরোধী দল মানে হচ্ছে প্রথম দিন হরতাল লাগবে, বাজেট আমাদের এত অশিক্ষিত ভাবনা না, আপনাদেরকে ভাবার দরকার নেই। আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের হরতাল রাখতে হবে, আমাদের অবরোধ রাখতে হবে। তারা এটা পছন্দ করে না। তো সুতরাং বিরোধী দল জায়গা বিরোধিতা করছে, যেখানে বাজেট নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেছে, তারা বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা করেছে, অবশ্যই প্রথম দিনে করেছে। এই তো আমরা দেখিনি, আমি দেখেছি। না দেখেন না, এটা নিয়ে দেখেন নাই আপনারা, একটা ভুল ফটোগ্রাফ যেটা ছড়ানো হয়েছে সেটি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, কিন্তু সঠিক যে হয়েছে ওই সঠিকটা কি ছিল আলোচনা, সঠিকটা তারা বলেছে এটা কি ছিল, পকেট ভারী করার, নেতাদের পকেট ভারী করার হয়েছে, বাজেট হয়েছে, এই সেই। কিন্তু গঠনমূলক যে আলোচনা আপনি বললেন, গঠনমূলক এই জায়গাটা ত্রুটি, এটা গঠনমূলক মানে আপনি যেটা মনে করেন সেটা হয়তো হবে কেন? না, আপনি বলেন গঠনমূলক মানে আপনি যেটা মনে করেন গঠনমূলক সেটা হয়তো হবে কেন? কেন ত্রুটি ধরেছে, একটা ত্রুটি ধরেছে। মানে আমার কথা হচ্ছে আপনি যেটা মনে করেন সেটা হয়তো হবে কেন? না, আমি মনে করি তারা যেটা মনে করে তারা সেটা আলোচনা করেছে। কি আপনার কথা হচ্ছে আপনি যেটা মনে করেন সেটা হয়তো হবে কেন? আচ্ছা, না আমি সেটা চাচ্ছি না। আপনি যদি মনে করেন সাংবাদিক মানে নিরপেক্ষ না, আচ্ছা সাংবাদিক, আজকে তো দুজন সাংবাদিক আপনারা আছেন না আপনারা, তো সাংবাদিক মানে নিরপেক্ষ, আমি মনে করি কোন সাংবাদিক নিরপেক্ষ না, ব্যক্তি তো নিরপেক্ষ। তাহলে আপনি যদি মনে করেন, আমরা তো সমস্যা হচ্ছে আমরা দলীয় চশমা পরে চিন্তা করি, আপনি দলীয় চশমা খুলে চিন্তা করেন, নিরপেক্ষ চিন্তা করেন, আপনি নিরপেক্ষ চিন্তা করেন, আপনি বলেছেন কিছুই করেন, সমাবেশ করেন, মিছিল করেন, তো মিছিল নিয়ে কত আলোচনা হয়েছে। আচ্ছা, একটা আলোচনা করেন যে একটা পয়েন্ট ধরে আলোচনা করেছে। আমি আপনাকে বলেছি আপনি যান দেখেন, আপনার সবচেয়ে বড় বাজেট দিয়েছে, কোটি টাকার সবচেয়ে বড় বাজেট দিয়েছে, সেটা নিয়ে প্রথমে অ্যাড্রেস করেছে তারা, এবং কি আপনি যে এনবিআর নির্ভর যে এটা আসছে যে সবচেয়ে বেশি 6 কোটি, কত কোটি টাকা, 6000 কোটি টাকা এনবিআর থেকে নিবেন, অথচ এর আগে 1/3 ছিল। আপনি কিভাবে এনবিআর থেকে 3 গুণ বেশি টাকা উত্তোলন করবেন? এটা নিয়ে প্রথম বিরোধী দল অ্যাড্রেস করেছে, সরকার স্পষ্ট দেখিয়েছে, সরকার নিজেরা দিয়েছেন। এখন আপনি এনবিআর থেকে যে 3 গুণ বেশি বাংলাদেশের ইতিহাসে কখনো পারে নাই। তো তাহলে আপনি সংস্কৃতির জায়গাটা নিয়ে যদি বলতেন, এটি স্পষ্ট বিরোধী দল আমি কথা বলবো না করছে। হ্যাঁ, এরপরে আপনাকে দিয়ে শেষ করব। জি, সংস্কৃতির জায়গা কোথায় নিচ্ছে আমি যদি একটু যুক্ত করি, যে আজকে রাকসু নেতা ছাত্র শিবিরের সংসদ থেকে করা প্যানেল থেকে রাজনৈতিক নির্বাচন করা, তিনি বলেছেন শহীদ জননী জাহানারা ইমামকে তিনি মৃত্যুবার্ষিকীতে জাহান্নামের ইমাম বলেছেন। রাকসু নেতা কে? সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। হ্যাঁ, কি বলেছে? তিনি বলেছেন জাহানারা ইমামকে বলেছেন যে জাহান্নামের ইমাম। কোথায় বলেছে এটা? আজকে জাহানারা ইমামের যে একটি এটা উপলক্ষে উনি ফেসবুক পোস্টে এটা বলেছেন। না, যদি এটা বলে থাকে এটা কোনো সুযোগ নেই এগুলো বলার। জি, আমি প্রতিবাদ জানাচ্ছি। সংস্কৃতিটা যদি আমি দেখিনি, আমি মাত্র শুনেছি যদি এমন কথা বলে আমাদের ইতিহাসের যারা নায়ক তাদেরকে আপনি বিলেন বানানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ আমাদের সংস্কৃতি, আমাদের দেশে যারা নায়ক আছে তাদেরকে আপনি খলনায়ক বানানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে মাহবুব। হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে তিনি ভাইরালকে গণমাধ্যম মনে করছেন। আচ্ছা, ভাইরাল মানে গণমাধ্যম নয়, গণমাধ্যম হচ্ছে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে, এবং এখানে কোথাও চশমা বা কোনো চোখ কান বন্ধ রাখারও কোনো বিষয় নাই। ব্যাপারটা হচ্ছে সংবাদ
আপনার সেটি সংবাদ যেটা মানুষ বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করে, যেটাতে সব খালি বিবরণ দেওয়া কখনো সংবাদ হতে পারে না। আপনারা সংবাদ তৈরি করতে পারছেন না। আপনারা যেখানে বাজেট নিয়ে আলোচনা, যেটা সংবাদ তৈরি হতে পারতো, সবচেয়ে বড় কথা আপনাদের নীতি কি সেটাই তো ক্লিয়ার না। আপনারা নির্বাচনের আগে শরিয়া আইনের পক্ষে একবার কথা বলেন, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আলোচনা করতে যান তখন বলেন যে আমরা শরিয়া আইন থেকে সরে এসেছি। নির্বাচনের আগে বলেন 5 ঘন্টা নারীর জন্য কর্মঘণ্টা করবো, আবার নির্বাচনের পরে এই বিষয়ে কোনো কথাই বলেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নারী সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে একটি কথাও সেখানে হয় না সংসদে। এই ব্যাপারে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল একদম যুগপৎ নিশ্চুপ থাকেন। কাজেই আমাদের তখন মনে হয় যে চিন্তাধারায় যেন বিএনপি এবং জামাতের কোথায় মিল পাচ্ছি। এবং বিএনপি কিন্তু একদিক থেকে খুশি, কারণ যেই বিরোধী দল তারা চায়, যেমনটি ফ্রিডম পার্টি ছিল, তারাও কিন্তু খুব গঠনমূলক বিরোধী দল ছিল 86-87 সালে। এবং জাতীয় পার্টি ছিল খুবই গঠনমূলক বিরোধী দল। এই 12 বছর তারা সরকারি দলের সাথে সাথে খুবই সম্মিলিতভাবে গঠনমূলক সমালোচনা করেছে। এই গঠনমূলক সমালোচনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই জন্যই আমরা এই সমালোচনাগুলো করছি। কারণ আপনারা যে আজকে এইখানে বিরোধী দল হিসেবে সংসদে গেছেন, আপনাদের হয়তো প্রস্তুতি নাই, হয়তো আপনারা ফাঁকা মাঠে গোল দিয়ে গিয়েছেন, কিন্তু এইভাবে তো আপনারা সবসময় থাকতে পারবেন না। আগামীতে অবশ্যই আপনাদের পূর্ণ প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। এবং সেখানে যদি আপনাদের দলীয় কোনো নৈতিকতার জায়গা না থাকে, প্রতিযোগী আর কারা বাড়তে পারে আপনার সেটা সময়ই বলে দেবে। যাদের জন্য আপনারা 6 ট্রাক পুলিশ দিচ্ছেন, এটা কোনোভাবেই তো আওয়ামী লীগ বাংলাদেশের একটা সবচেয়ে অন্যতম বড় দল, তাকে কতদিন নির্বাচনের বাইরে রাখতে হবে? আইন কানুনের মাধ্যমেই যারা অপরাধী তাদেরকে বিচার করে অন্যদেরকে আসতেই হবে। এবং বিএনপিও একটি বড় রাজনৈতিক দল, তারা কি এভাবেই বসে থাকবে? তারা নিশ্চয়ই তাদের যেই সমস্ত সমস্যাগুলো তারাও বিবেচনা করবে। একইভাবে জামাতও বসে থাকবে না। জামাত বসে নেই বলেই কিন্তু তাদের আমির বলেছেন যে আমি 1200 শহীদ পরিবারে গেছি, 2 লাখ টাকা করে দিয়েছি। এটা তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। কত টাকা হয়? তার মানে কিন্তু জামাত টাকা দিয়ে রাজনীতিটা করবার চেষ্টা করছে। কাজে এই টাকা তারা জোগাড় করেই মাঠে নেমেছে। টাকা দিয়ে যদি আপনি নীতি আদর্শ নিয়ে নিতে চান, শহীদ পরিবারকে সহায়তা করা হয়, তাহলে এটা তার দায়িত্ব নয়, রাষ্ট্র আছে। এই 2 লক্ষ টাকা 1200 গুণ করুন। এই টাকা তারা কি কর দিয়েছে? তারা এই টাকা পেল কোথায়? তারা বিভিন্ন থেকে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের এই প্রতিষ্ঠানগুলো তৈরি করার নিয়ে অনেক সমালোচনা আছে, অভিযোগ আছে। প্রত্যেকটা খুনির পক্ষেও কিন্তু যুক্তি দেওয়া যায়, তার মানে খুন জায়েজ হয়ে যায় না। আপনি যার কাজ তাকে দিতে হবে। আপনি দেখি যে ছাত্র শিবিরের লোকজন বলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জন্য খাট বা যে চৌকি ব্যবস্থা করব। হ্যাঁ, এগুলো তাদের কাজ নয়, এগুলো তাদের কাজ নয়। এটার জন্য সরকার আছে, রাষ্ট্র আছে, দেশ আছে। এবং এই যে বিষয়গুলো যার যা কাজ নয় তা যখন তা করতে চায়, তারা হিন্দুদের পাহারা দিতে চায়। দেওয়া বা এই যে অনুদান এত টাকা নেওয়া যায় না ভাই, শত শত লক্ষ কোটি টাকার অনুদান আওয়ামী লীগ বিএনপি নিয়ে চাঁদাবাজি হিসেবে তারা বারবার এইভাবে লাঞ্ছিত হয়। কিন্তু জামাতকে তখন আবার বলা হয় না আমরা এইভাবে জোগাড় করছি। একই তো কথা, একই জায়গায়। এবং সবচেয়ে বড় কথাটা কি জানেন? এই যে আপনার অনুদান কিংবা এই বিষয়গুলোর সামনে যখন চলে আসে, তখন সাধারণ মানুষের ভোট পাওয়াটা সহজ হয়। এই অর্থের বিনিময়ে যে ভোটের বিষয়টা তখন চলে আসে। রাজনৈতিক দলকে এই চাঁদাবাজি অনুদান থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে নৈতিকতার আদর্শের চর্চা করতে হবে। তাদের আদর্শটা কি? তারা এই যে বাজেট অধিবেশন গেল, একটিবার শুনেছেন যে আমরা এইরকম একটা আদর্শে দেশটাকে দেখতে চাই, এইরকম একটা অর্থনৈতিক কাঠামো আমরা দেখতে চাই। এই দুর্নীতিমুক্ত কথাটা কিন্তু একটা ভেগ টার্ম। দুর্নীতি থাকবে যে কোনো একটা পুঁজিবাদী সমাজে। আপনি কোন উপায়ে দুর্নীতিটাকে দমন করবেন, জবাবদিহিতে টানবেন কিভাবে? আপনি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একজন মহিলাকে টান দিয়ে ফেলে দিল যে হাইজ্যাকাররা, ছিনতাইকারীরা, 3 দিন পর সে মারা গেল। আপনি বলতে পারেন 18 কোটি মানুষকে কি সরকার পাহারা দিয়ে রাখবে? না, 18 কোটি মানুষকে পাহারা দিবে না, কিন্তু এমন সিস্টেম সে উদ্ভাবন করবে যাতে কেউ ভাবে টান দিয়ে পার না পায়। সিসিটিভি দেখতে হবে এবং কারা পাহারায় ছিল দেখতে হবে। আপনি কি সেই জবাবদিহিতা দেখেছেন? আপনি পিক অ্যান্ড চুজ করছেন। রামিসার বিচার দ্রুত হলো, কিন্তু সেই বিচারের পরবর্তী ধাপগুলো কিন্তু গিয়ে আটকে যাবে। আপনি 4 মাসে 600 অধিক খুনের ঘটনা ঘটেছে। এইটা নিয়ে কি আপনি সরব হতে দেখেছেন বিরোধী দলকে যে আপনারা জবাবদিহিতার আওতায় আনেন? প্রশ্ন রেখেছেন। শুধু প্রশ্ন কেন, আপনাকে সরব হতে হবে। আপনাকে বারবার প্রত্যেকটা বিষয়কে আপনার হয়ে তো কথা বলতে হবে। আপনার কেউ যদি মারা যায়, নিহত হয়, খালি সরব হয়ে আপনি শেষ হবেন? আপনার এই রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে ভাই, তাদের তো কেউ নিহত হয় না। যারা 24-এর গণ অভ্যুত্থানের দুধ কলা খাচ্ছে তাদের কেউ নিহত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী নিহত হয়েছে তো আমাদের প্রান্তিক সেই সমস্ত ছেলে মেয়েরাই। কাজেই এই জায়গাগুলোতেও আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে কি কারণে প্রান্তিক মানুষদের পিঠ যখন ঠেকে যায়, তখন তারা যখন কথা বলে রাষ্ট্র কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। যে এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এত কথা হয়েছে সংসদে, আপনি শুনেছেন কখনো বৈষম্য বিরোধী নিয়ে একটি কথা? আপনি এই যে সরকারি বেতন স্কেলের বাড়িয়ে দেবার কথা হচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে বেতন? এবং সেই জায়গাতে বেসরকারিটা কি এই দেশের ভোটার নয়?
এই বেসরকারিদের নিয়েও এই বাজেটে চিন্তা করা হয়েছে। চিন্তা করার আগে তো তাদের সাথে তো কথা বলতে হবে। আপনি বাজেটে পে স্কেল বাড়ানোর জন্য বরাদ্দ দিয়ে দিচ্ছেন, আর বেসরকারিদের সাথে আপনি কথা বলবেন? এই মলম লাগিয়ে আর কতকাল আপনারা চালাবেন এই দেশ? যে আমরা একটু লাস্ট 1 মিনিট একটু রাসেল ভাইকে শুনি। ব্যারিস্টার আলম রাসেল। জি, আসলে আমি মানে একটা জিনিস অবাক হচ্ছি, মানে আমি একটা ছোট গল্প বলে আমি একটু বলার চেষ্টা করি, ছোট একটা গল্প বলে আমি এখানে আসি। বললাম যে একটা বাবা ঘি বিক্রি করতো, সে পচা ঘি বিক্রি করতো, পচা ঘি গিয়ে গ্রামে সবাই খুশি। জি, হঠাৎ করে বাবা মারা গেছে, ছেলে এবার দেখে যে ঘিটা পচা, সে ভালো ঘি বিক্রি করছে, বিক্রি করার পর সবাই অসুস্থ হয়ে গেছে। আমাকে 2 সেকেন্ড সময় দিন, উনি তো ঘি বিক্রি করে গেলেন, বাবা তো কোথায় বিক্রি হলো পরে দেখা গেল সবাই অসুস্থ হয়ে গেল। বলে যে কি রে, তখন তো সবাই এসে ধরলো তাকে, এই বেটা তোর বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুই তো পচা ঘি বিক্রি করছিস। তখন সে বললো যে না, আমি তো ভালো ঘি বিক্রি করছি। তার মানে দেখেন, বিরোধী দল এতদিন পর্যন্ত আমরা বিরোধী দল সরকারি দল বলতে বুঝতাম কি, তারা হচ্ছে চাঁদা নিবে মানুষ থেকে। টাকা দিবে কেন তারা টাকা দিবে কেন? এই যে টাকা অনুদান দিচ্ছে, এটা আমার ভালো লাগছে না, এটা সরকার করবে। কেন সরকার করবে? যখন বন্যা হয়েছিল তখন কি আপনি বলতে পারতেন যে বন্যার সকল এগুলো সরকার দেখবে, জনগণ বসে থাকুক? তাহলে কি বন্যার এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ সম্ভব এই বড় বিপর্যয় থেকে বাঁচার? নো। আপনি যখন এতদিন পর্যন্ত আপনি বিরোধী দল দেখছেন, বিরোধী দল চাঁদা নিবে, কিন্তু বিরোধী দল টাকা দিবে, অনুদান দিবে নিজের পকেট থেকে, নিজের জনশক্তিদের টাকা থেকে তারা কালেকশন করে টাকা দিচ্ছে। তারা কোন প্রতিষ্ঠান থেকে কালেকশন করছে না, দিলে অসুবিধা নেই। এইটা আমার টাকা কিনা সেটা প্রশ্ন রেখেছে। এটা ট্যাক্স দেওয়া আছে কিনা, এটা আপনি এটা তার গঠনতন্ত্রে যান, তার আয়ের উৎস দেখেন, সে আয়ের উৎসের মধ্যে আছে তার জনশক্তি, প্রত্যেক জনশক্তি টাকা একটা পার্সেন্টেজ টাকা দেয় তার দলকে, সেই টাকা তার গঠনতন্ত্রে যান, সে টাকা থেকে তারা হচ্ছে দান করছে। সমস্যা কি? তারা তো চাঁদা নিচ্ছে না, নিশ্চয়ই তার কারো থেকে নিচ্ছে না, যেটা তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। কিন্তু আমরা সেটাও অ্যাপ্রিশিয়েট করবো, আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবো, যে এটাও আমার পছন্দ না। আম গিফট করছে সৌহার্দ্যপূর্ণ সকলের কাছে, এটা একটা সৌহার্দ্যপূর্ণ, এটাও আমার কাছে ভালো লাগছে। আপনার বক্তব্য ক্লিয়ার, আমারও ভালো লেগেছে। আমি বলেছি মাহবুবাজি শেষ করে দেন। এই যে চিন্তা ভাবনার যে জায়গাটার কথা বলেছিলাম, এগুলোর সাথে কোনো চিন্তা ভাবনার সম্পর্ক আছে? এই জন্যই পাকিস্তানে যাচ্ছে শিক্ষামন্ত্রী।